দেশে ২৭ লক্ষাধিক শিক্ষিত ৮ লক্ষাধিক উচ্চশিক্ষিত বেকার থাকতে এত নিম্নমানের প্রশাসক, বিচারক, দুদক, উকিল, ব্যারিস্টারের কি প্রয়োজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুগ্রহপূর্বক পূর্ববর্তী এপিসোড নম্বর ৩১৬ দেখার জন্য বিনীত অনুরোধ করছি। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও মন্তব্য কলামে দেওয়া হলো। দেশে বিদেশে মামলা নিষ্পত্তির কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। এগুলোর স্ক্রিনশট দেওয়া হলো। যেমন ইত্তেফাকে প্রকাশিত ২০১৬ সালের ৬ মার্চ প্রকাশিত খবর থেকে দেখা যায়, খুলনায় ১ মাসে একজন বিচারক, মানে যিনি জেলা ও দায়রা জজ পদমর্যাদার, তিনি খুলনায় ১ মাসে একজন বিচারক ৮ হত্যা মামলার নিষ্পত্তি করেছেন। যায় দিনের প্রকাশিত সংবাদ থেকে দেখা যাচ্ছে যে ভারতে ৬ দিনে ধর্ষণের বিচার সম্পন্ন পক্সো আদালতে। পক্সো হচ্ছে প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেসের সংক্ষিপ্ত রূপ। কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ থেকে দেখা যাচ্ছে যে ৭ কর্মদিবসে ধর্ষণ মামলার ফয়সালা, বাগেরহাটে যাবজ্জীবন কারাদণ্ড। যুগান্তরে প্রকাশিত খবর থেকে দেখা যাচ্ছে যে বরিশালের ২ জনের ফাঁসি, গৃহবধূকে ধর্ষণের পর হত্যা। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এই রায় দেন। কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ থেকে দেখা যাচ্ছে যে সময় ও খরচ কমাতে সংস্কার দেশে দেশে। সেখানে দেখা যাচ্ছে যে বিচারকের সংখ্যা বাড়িয়ে নয়, প্রক্রিয়া সংস্কার ও অটোমেশন করেই পরিবর্তন এনেছে সিঙ্গাপুর। বিচার ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় মামলা তালিকা থেকে বাদ দিয়েই ৯০% জট কমিয়েছেন কানাডার অন্টারিওর আদালত। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মামলাই শেষ হয় সামান্য বিচারিক প্রক্রিয়ায় অথবা আদালতের বাইরে। সিঙ্গাপুরে ১৯৯২ সাল থেকে ৮০% বাণিজ্যিক মামলা একদিনের শুনানিতেই নিষ্পত্তি হয়। জার্মানিতে ৪০% মামলা শেষ হয় ৩ মাসে। মাত্র ৩% মামলায় ২ বছরের বেশি সময় লাগে। মামলা নিষ্পত্তির গড় সময় ৫ মাস। যুক্তরাষ্ট্রে মামলা নিষ্পত্তির গড় সময় ১১ মাস, চিলিতে গড় সময় ১৬ মাস। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ থেকে দেখাচ্ছে যে সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না। প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলেন, কি আর করব বলেন, এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না। এ সময় আপিল বেঞ্চে আরও ৪ বিচারপতি উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, সিসি ক্যামেরা বসালাম এফিডেভিট শাখা কক্ষে, এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে। ৩১৬ নম্বর এপিসোডে যে কতগুলো ডকুমেন্ট দেখিয়েছিলাম সেইগুলো সংক্ষেপে আবার খুব সংক্ষেপে দেখাচ্ছি। যেমন একটি ডকুমেন্ট আছে যেখানে লেখা আছে রিসিভড বাই। আরেকটি ডকুমেন্টে দেখা যাচ্ছে যে মাল গ্রহীতার স্বাক্ষর। আরেকটি ডকুমেন্টে দেখা যাচ্ছে প্রত্যয়ন করা গেল যে দেয় কলামে যে মালামাল দেখানো হইয়াছে তাহা ঠিকমতো বুঝিয়া পাওয়া গেল। এই ৩ ব্যক্তি একই ব্যক্তি। এবং এই বিষয়টি আমি
বিস্তারিত পূর্বের এপিসোডে বলেছিলাম এই কারণেই যে এই 3টি ট্রান্সফরমারের সাথে অন্ততপক্ষে 50 জন কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন, ঠিকাদারের লোকজন সহ 150 লোক জড়িত ছিলেন। আবার এই 3টি মামলায় অনুসন্ধান, তদন্ত এবং বিচারিক কার্যক্রমে সরকারের উচ্চপদস্থ অন্ততপক্ষে 25 থেকে 30 জন ছিলেন, যারা সচিব, বিচারপতি এরূপ। আবার আইনজীবী হিসেবে ছিলেন অন্ততপক্ষে 15 থেকে 20 জন, যারা জেলা অনেক সিনিয়র আইনজীবী, জেলা জজ কোর্টের যে বার উকিলদের যে সমিতি, যেটাকে জেলা বার বলা হয়, সেখানকার সভাপতি সম্পাদক। আবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে যারা সভাপতি সম্পাদক ছিলেন, তাদের মধ্যে ছিলেন ইংল্যান্ড থেকে পাশ করা, লিঙ্কন ইন্স থেকে পাশ করা ব্যারিস্টার, আমেরিকা থেকে পাশ করা আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রিধারী, এরকম 6-7 জন সিনিয়র আইনজীবী, অর্থাৎ দুদকের আইনজীবী ছিলেন অনেক সিনিয়র আইনজীবী। সেই হিসাবে এই 3টি মামলায় আইনজীবী ছিলেন অন্তত আমার জানা মতে 15 থেকে 20 জন। উনিশশো70-এর দশক থেকেই সাবেক পিসিএস জুডিশিয়াল ক্যাডার, বর্তমানে যাদেরকে জুডিশিয়াল সার্ভিস ক্যাডার বলা হয়, এই ক্যাডারের বিচারকরা সবাই নয়, অনেকেই দুর্নীতিবাজ ছিলেন। আর দুর্নীতিবাজ বিচারকরাই সবসময় স্বাধীন ছিলেন, কারণ সব বিচারকদেরকে যারা নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরা সবসময় তাদেরকে দেখভাল করতে পারেন না। আর মন্ত্রণালয়ে যারা থাকে তারা তো জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের এই সহকারী সচিব থেকে সচিব, অতএব তারা তো একই ক্যাডারের লোক এবং একই রকম দুর্নীতিবাজ। সো যারা দুর্নীতিবাজ, যারা ঘুষ খায়, তারা মন্ত্রণালয় আর রাজনৈতিক নেতা, এমপি, মন্ত্রীদেরকে তো ঘুষ দিতে যাওয়া খুশি তাই করা যায়। অর্থাৎ আমার এই এপিসোডগুলো একটু দীর্ঘ হলেও এগুলো যে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে আমি কথা বলি। অর্থাৎ দেশি বিদেশি এই পত্রিকার এসব আমার কাছে কয়েক হাজার পত্রিকার বা এই দেশি বিদেশি ওয়েবসাইটের তথ্য আছে। তো আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2-3 দিনে যেখানে বাংলাদেশে এই 1 সপ্তাহের মধ্যেই অনেক জটিল কঠিন মামলা নিষ্পত্তি হয়, খুন ধর্ষণের মতো যেগুলোর কোনো ক্লু নেই নিষ্পত্তি হয়, তাহলে একটা ডকুমেন্টে যে এই ডকুমেন্টটা কি জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের সিনিয়র মোস্ট কর্মকর্তা, অর্থাৎ জেলা ও দায়রা জজ বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কি জানেন না যে এখানে কি অপরাধ হয়েছে বা কি অন্যায় হয়েছে বা কে অপরাধটা বা কে অন্যায়টা করেছে, তারা জানেন না? হ্যাঁ, জানেন, কিন্তু জেনেও না জানার ভান করে বা নানান কৌশলে মামলাকে 2 মিনিটের সিদ্ধান্তের মামলা, যেটা নিষ্পত্তি করতে 2 দিন 3 দিন লাগে, সেই মামলাগুলোকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত, 41 বছর পর্যন্ত দীর্ঘায়িত করার মূল 2টি কারণ। প্রথম কারণ হচ্ছে যে তাদের বিচারকদের দুর্নীতি, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তারা স্বাধীন। আমি সকল বিচারকে, আমি আমার পূর্বের বহু এপিসোডে বলেছি যে সৎ, সাহসী, ন্যায়পরায়ণ বিচারকদেরকে আমি সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি, এবং এখনও বলছি যে সবাই এই পেপারের স্ক্রিনশট থেকে প্রমাণিত যে
হ্যাঁ, কিছু ন্যায়পরায়ণ বিচারক আছেন, না হলে এক সপ্তাহে কিভাবে এত জটিল মামলা নিষ্পত্তি করেন, এক মাসে কিভাবে 8টা হত্যা মামলার নিষ্পত্তি করেন, এক মাসের মধ্যে কিভাবে 5জন সাক্ষী দিয়ে কিভাবে খুন এবং একই ধর্ষণ মামলার বিচার নিষ্পত্তি করেন। তারা নিশ্চয়ই সৎ, ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক, মানবপ্রেমিক বলে এটা সম্ভব হচ্ছে। তো আমি শিরোনামের কথাই বলি, যদি এত অপদার্থ, এত নিম্ন কোয়ালিটির প্রশাসক, নিম্ন কোয়ালিটির বিচারক, দুদক, উকিল, ব্যারিস্টারের প্রয়োজনটা কি? তার স্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বা নিহতদের আত্মীয় স্বজনদের মধ্যে এবং 27 লক্ষাধিক শিক্ষিত বেকার, 8 লক্ষাধিক উচ্চশিক্ষিত বেকারের মধ্যে থেকে জেলা ও দায়রা জজ, বিচারপতি সহজেই নিয়োগ করা যায় এবং নিয়োগ করা উচিত।